দর্শক, যেখান থেকে দেখছেন আজকের মুক্তাঞ্চল টিভির এই লাইভ অনুষ্ঠানটি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ আমরা মুখোমুখি হচ্ছি বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টিকারী একজন কবির সঙ্গে, যিনি একাধারে কবি, সাহিত্যিক এবং বাহ্যিক শিল্পী। বিভিন্ন স্কুল কলেজের পেজ কিংবা ফেসবুক খুললে আমরা কবির অনেক কবিতা দেখতে পাই। সাহিত্যের বিভিন্ন সংগঠন থেকে পেয়েছেন শতাধিক পুরস্কার ও সম্মাননা। কবিকে উপাধি দেওয়া হয়েছে সমকালীন নির্বাচিত সেরা কবি, মহাকালের নক্ষত্র বিপ্লবী কবি, সেরা প্রেমের কবি, বাংলা ভাষা সেরা কবি, বাংলাদেশ, কলকাতা, নেপাল ত্রিদেশীয় নির্বাচিত কবি, চারবার বাছাই করা সেরা কবি নির্বাচিত করা হয়েছে। 2024 কবিকে 24 সালে অর্কিড সাহিত্য সংসদ কর্তৃক মহান 21 ভাষা সৈনিক উপাধিতে ভূষিত করেছেন কবিকে। আমরা আজ গুণী এই কবির স্মৃতিচারণমূলক আমরা কিছু কথাবার্তা বলবো। যিনি আমাদের স্টুডিওতে, মুক্তাঞ্চল টিভির স্টুডিওতে রয়েছেন, মোহাম্মদ আব্দুল কাদের। তিনি আসলে আমাদের এই রৌমারীতে এসেছেন সেই পটুয়াখালী থেকে। আমরা আজকে তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমাদের এই স্টুডিও আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আসলে একটা সময় মানুষের সফলতার পেছনে কোনো না কোনো কিছু দিয়ে শুরু হয়। আসলে আপনার কখন, কিভাবে এই লেখালেখি, কবিতা অঙ্গনে বিভিন্ন যে পুরস্কার পেয়েছেন, এই লেখালেখিটা আসলে কখন থেকে আপনি শুরু করেছেন? করোনা ভাইরাসে যখন সারা বাংলাদেশ সহ সারা পৃথিবী তোলপাড়, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা, এমনকি কাবা শরীফ বন্ধ হয়ে গেল, তখন আমার নিজের ভিতরে একটা অনুভূতি কাজ করলো, এ কেমন ভাইরাস যে কাবা শরীফ পর্যন্ত বন্ধ করে দিল। তখন আমি ইচ্ছা পোষণ করলাম যে করোনা ভাইরাসকে নিয়ে আমার কিছু একটা লিখতে হবে। তাই আমি একটা কবিতা লিখলাম। আমি কবিতার প্রথম 2 লাইন এবং শেষের 2 লাইন, 2 পৃষ্ঠার কবিতা, আমি 2 লাইন আপনাকে শোনাচ্ছি। ধন্যবাদ। হে করোনা ভাইরাস, তুমি তো রাজার রাজ, দিয়েছো পুলিশে হানা, করেছো দুদকে হামলা, হয়নি কোনো মামলা। মরছে ছেলে, মরছে মেয়ে, যুবক আর বুড়া বুড়ি, মরছে মন্ত্রী আমলা, দোহাই তোমার এবার চালু আর করোনা হামলা। এই কবিতা আমার বন্ধু মহল, বিশেষ করে যারা আমার একান্তের কাছে, ওদের ভিতরে যখন ঝড়ের সৃষ্টি হয়ে গেল, আমাকে বলা হইলো যে আপনি থেমে থাকবেন না, আপনার ভিতরে অনেক প্রতিভা লুকায়িত, আপনাকে বেরিয়ে আসতে হবে। এরপর থেকে আমার লেখা শুরু। 1 মাসের ভিতরেই কাছের হৃদয়, পাথরের কান্না, এই 2টা বই আমি কমপ্লিট করি এবং ওই বছরই বই 2টি প্রকাশ পায়। দর্শক, আমরা এই মুক্তাঞ্চল টিভির পেজ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, শহর কিংবা গ্রামে লুকায়িত যে কিছু শিল্পী রয়েছে, কিছু গায়ক রয়েছে, কিছু কবি সাহিত্যিক রয়েছে, আমরা এই মুক্তাঞ্চল টিভির পেজ থেকে লাইভ কিংবা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি যদি বিন্দু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা কমেন্টস করবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে আমরা যে কোনো প্রোগ্রাম করলে আপনারা দেখতে পাবেন। আজকে আমরা যে কবি ভাইয়ের সঙ্গে কথা বলছি, তিনি আসলে পটুয়াখালী থেকে এসেছেন। আমরা তার সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলবো, বিভিন্ন বিষয় জানবার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলে আপনার প্রকাশিত এখন পর্যন্ত কয়টি কাব্যগ্রন্থ আপনি লিখেছেন? আমার প্রকাশিত কাব্যগ্রন্থ 4টা, জি, এবং প্রকাশনার অপেক্ষা আছে অনেকগুলি। জি। প্রকাশিত কাব্যগ্রন্থ কাছের হৃদয়, পাথরের কান্না, বিরহের আগুনে জ্বলছি, পদ্ম আঁকি। আর প্রকাশনার অপেক্ষায় আছে অনন্ত ভালোবাসা, আনন্দ জগৎ, প্রজাপতি, শিশুতোষ, ছোট্ট মানা, এবং সর্বশেষ যে কাজটা আমি করছি সেটা হলো অনুরাগের আয়না। অনুরাগের আয়না নামে একটি উপন্যাস রচনা করতেছি। এটা আমার ভক্তদের অনুরোধে, সবাই যেখানেই পায় আমাকে বলে একটা উপন্যাস লিখবে। তো অনুরাগের আয়নার ভিতরে প্রেম, প্রীতি, ভালোবাসা, প্রণয়, এ সমস্ত বিষয়গুলি স্থান পাবে এবং সে উপন্যাসটা হবে সর্বকালের শ্রেষ্ঠ নন্দিত একটি উপন্যাস, অনুরাগের আয়না।
তো দর্শক, মানুষের প্রতিভা আসলে অনেক, প্রত্যেকটি মানুষের একক ধরনের প্রতিভা। আসলে এই প্রতিভাগুলো প্রচার কিংবা প্রসারের কারণে আসলে একটি গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে। আমরা চাই দেশের প্রান্তে, গ্রামগঞ্জে যে কবিগুলো রয়েছে, আমরা এই প্রতিভাগুলো আমরা মুক্তাঞ্চল টিভির পেজ থেকে প্রচার করব। আসলে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনি 6 ডিসেম্বর 2022 তারিখে ফেসবুকে আপলোড দিয়েছিলেন গণতন্ত্রের মুক্তি চাই একটি কবিতা। আপনার কিভাবে আসলে ওই সময় এই একটি প্রেক্ষাপট ছিল, ওই সময় গণতন্ত্রের মুক্তি দাবি চাই বা দাবি নিয়ে কবিতা লেখা। আবার আমরাও দেখছি যে 22 সালে আপনি একটি কবিতা বই প্রকাশ করেছিলেন। কি ছিল ওই কবিতায়, কতটুকু জানার আছে? ওই কবিতাটায় গণতন্ত্রের যে হরণ হচ্ছে, গণতন্ত্র যে আমাদের ভিতরে নাই এবং গণতন্ত্রের নামে মিথ্যাচার হচ্ছে, যে জিনিসটা আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি। জি। সরকারকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং রাজনৈতিক দলের জন্য শুভ বুদ্ধি উদয় হয়, সেই দৃষ্টিকোণ থেকে আমার লেখা গণতন্ত্রের মুক্তি চাই। সেখানে আমার প্রথম একটা শব্দ ছিল, গণতন্ত্র না হবে গড়াপেটা, না গণ আন্দোলন, গণচেতনা, গণনাটক, জনগণের জাগরণ। এই যে গড়াপেটা শব্দটা অনেকে হয়তো বোঝেন না। নির্বাচনের ফলাফল নিজের মন মতো পরিবর্তন করা, দিনের ভোট রাতে করা, জোর করে সিল মারা, এই শব্দটার অর্থই হলো গড়াপেটা। তো গণতন্ত্র না হবে গড়াপেটা, না গণ আন্দোলন। গণতন্ত্রের জন্য কেন গণ আন্দোলন হতে হবে, কেন এত জীবন দিতে হবে? এই দৃষ্টিকোণ থেকে আমার এই কবিতাটা লেখা। সবার ভিতরে যেন মানবতাবোধ জাগ্রত হয়, মনুষ্যবোধ জাগ্রত হয়, মানুষ যেন সচেতন হয়, রাজনৈতিক মহলের ভিতরে যেন উৎসাহের সৃষ্টি হয়, সবাই যেন একটা জায়গায় পৌঁছায়। সেই দৃষ্টিকোণ থেকে আমার এই গণতন্ত্রের মুক্তি চাই কবিতা। এবং 2022 সালে বিরহের আগুনে জ্বলছি কাব্যগ্রন্থের ভিতরে আমি এই কবিতাটি প্রকাশ করি। আসলে অনেক কথা বলবার রয়েছে, জানবার রয়েছে। আপনি কোন কবিতাটা লিখতে গিয়ে আসলে আপনার হৃদয়টাকে একটু লাড়া দিয়েছে, কিংবা আপনার কান্না কান্না ভাব চলে এসছে? এই কথাটি যদি আমি বলি, তাহলে আমার সর্বপ্রথম মনে পড়ে সেই রৌমারীর কান্না। কবিতাটার নামই রৌমারীর কান্না। রৌমারী এলাকাতে আমি যখন আসি, এখানের মানুষের দুঃখ দুর্দশা দেখে তখনকার আমার এই কবিতাটা লেখা, রৌমারীর কান্না, যার জন্য আসলে আমার হৃদয়টা খুব ব্যথিত হয়েছিল। এই কবিতার প্রত্যেকটা কপি আমি ফটোস্টেট করে, তারপর লিমিনিটি করে রৌমারী বিভিন্ন গ্রোথ সেন্টারে আমি পৌঁছে দিয়েছিলাম। এই রৌমারীর সুখ দুঃখের জন্য, বিশেষ করে এখানে চিকিৎসার অভাবে মানুষ মারা যায়, নদী পারাপার করতে পারছে না, সেই জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে বিরিশে একটি কবিতা লিখছিলাম, রৌমারীর কান্না। এইটুকুই বলা যাবে? বলা যাবে তো, যতটুকু সম্ভব এখন এই মুহূর্তে আমার সেটা। আচ্ছা, ঠিক আছে দর্শক, আমরা অন্য আরেকদিন আপনাদের এই রৌমারীর কান্না কবিতাটা আপনাদেরকে আমরা পেজের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো। আসলে আপনি এ যাবৎ যে পুরস্কার পেয়েছেন সে সম্পর্কে কিছু আমাদের যারা অডিয়েন্স রয়েছে, যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছে, আমাদেরকে সহযোগিতা করতেছে, লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে, তাদের যদি একটু বলতেন, আমরাও জানলাম, আমাদের শ্রোতারা যারা তারাও জানলো, এই একটু যদি বলেন। আমার লেখালেখির বেশ কিছু বই সিলেট শাহজালাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আব্দুল আউয়াল বিশ্বাসকে আমি দেওয়ার পরে, উনি আমার সমস্ত লেখাগুলো পড়ার পরে আমাকে একদিন মোবাইলে কল দিয়ে বলে, আপনি যে লেখা লিখছেন এর ফিডব্যাক বাসায় বসে পাবেন। তখন আমার ভিতরে একটা চিন্তা কাজ করলো, কিভাবে ফিডব্যাক বাসায় বসে পাবো? এরপর থেকে বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে, বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আমার কাছে পুরস্কার আসা শুরু করলো। আমি অবাক হয়ে যেতাম, ডাক বিভাগের মাধ্যমে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার কাছে এই সম্মাননা পুরস্কার, বিভিন্ন কবিতা দেখে কবিতার উপরে মূল্যায়ন আসা শুরু করলো। এক্ষেত্রে আমার সবচেয়ে বেশি যে মনে পড়ে সেটা হলো অর্কিড সাহিত্য সংসদের কথা। টাঙ্গাইল ভিত্তিক অর্কিড সাহিত্য সংসদ, তারা সাহিত্য নিয়ে কাজ করে। সেখানে গণতন্ত্র মুক্তি চাই এই কবিতাটার জন্য তারা আমাকে একটা বিশেষ পুরস্কারে ভূষিত করলেন।
সেই গণতন্ত্রের মুক্তি চাই। তো আমাকে বিপ্লবী কবি, সেরা প্রেমের কবি, তারপর বাংলা ভাষাভাষী সেরা কবি, উচ্চমানের কবি, কলকাতা, নেপাল, বাংলাদেশ ত্রিদেশীয় নির্বাচিত সেরা কবি, বিশেষ করে বিপ্লবী কবি, কবি রত্ন, 100-র উপরে প্রায় 1 শতাধিক আপনার এই সম্মাননা পুরস্কার এবং অর্থ পুরস্কার যারা আমাকে ডাকযোগের মাধ্যমে, বিশেষ করে ডাকযোগে কোথাও নিজেরা দাওয়াত করিয়া, আজকে মনে পড়ে টাঙ্গাইল ভিত্তিক একটি সংগঠন, আমি মহান 21-এর ভাষা সৈনিক উপাধিতে 2024 সালে আমাকে ভূষিত করার পরে তারা আমাকে সংবর্ধনা দিছিল এবং সেখানে কুমিদিনী কলেজের ছাত্রীরা, অনার্সের ছাত্রীরা, তারা ফুল দিয়ে আমাকে বরণ করছিল। সে কথাটা আজকে মনে পড়ে। আজকে আমি তাদের, বিশেষ করে টাঙ্গাইলবাসীর উপরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অর্কিড সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা দেলার হোসেন বাবুলকে স্মরণ করছি হৃদয় ভরে। সে আমাকে অনেক অনেক বিভিন্ন, শুধু তারা না, সাহিত্যের বিভিন্ন সংগঠন থেকে আমাকে অনেক উৎসাহ দেওয়া হয়েছে। বলছে আপনার প্রতিভা, আপনি থেমে থাকবেন না, এগিয়ে যাবেন, এগিয়ে যাবেন, আমরা আপনার সাথে আছি। দর্শক ধন্যবাদ। যারা দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা বিভিন্নভাবে এই কবি সাহিত্যিকদেরকে সহযোগিতা করার মাধ্যমে আগামীর জন্য যারা সহযোগিতা করতেছেন, অবশ্যই আপনারা সহযোগিতা করবেন এবং যারা করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি কবিতা শুনতে চাই, আপনার পছন্দের একটা কবিতা দর্শকের জন্য, আমাদের জন্য একটু যদি বলেন। কবিতা আমি শোনাবো, তার আগে ছোট্ট একটু কথা বলছি। সেটা হইলো, আমাকে নির্বাচিত করা হয়েছে সর্বকালের শ্রেষ্ঠ কবি। তখন আমি দারুণভাবে ব্যথিত হই যে রবীন্দ্রনাথ, নজরুল, তারা কোথায় গেল? তাহলে আপনারা এই কাজটা কেন করলেন? আমি দারুণভাবে ব্যথিত। সর্বকালের শ্রেষ্ঠ কবি আমি কিভাবে হলাম? আমি খুবই বিব্রত বোধ করছি। তখন তারা আমাকে বলেন আপনি কি করেন না, সাহিত্য জগতে কোন জায়গায় আপনার অবদান নেই? আপনি এত সুন্দর কবিতা রচনা করছেন যা ইতিপূর্বে কোনো কবি লিখতে পারে না, যেটা আমরা তার জবাব দেব। এই জবাব আপনাকে দিতে হবে না। তো আমি যেহেতু আপনি এই রৌমারীর লোক, আমাকে অনেক ভালোবাসেন, রৌমারীকে নিয়েই আমার একটি কবিতা আমি আবৃত্তি করছি। আমি একদিন কবিতা করছিলাম, কম্পোজ করছিলাম, একটা ছেলে পাশে, কবিতাটার নাম ছিল পায়রা। তখন এই কবিতা শুনে সে ছেলেটা মাস্টার্সের ছাত্র, তখন বলল আমাদের এলাকায় কর্তিমারি একটি শাপলা বিল আছে, ওখান নিয়ে আমাকে কবিতা লিখতে হবে। তো আমি বললাম আমার তো সময় নেই। বললে না, যেতেই হবে। বললাম যে এখন তো ধান খেত, এখন তো আমি কবিতা লিখতে পারবো না, ওখানে তো শাপলা ফুল নাই, সে শাপলা নাই, এখন তো ধান খেত। আচ্ছা ঠিক আছে, আমার মনের বাগানে, আমার মনের হৃদয়ের মণিকোণায় একটি শাপলা বিল আছে, ওই শাপলা বিল নিয়ে আমি তোমাকে কবিতা লিখে দেব। বলছে না, এখনই লিখতে হবে। ওইখানে বসি আমি একটি কবিতা রচনা করছিলাম, দেও করা শাপলা বিল। তো আমি সেই শাপলা বিল কবিতাটা একটু পড়ছি, অনেকদিন হয় আমি এটা পড়ি না, তো একটু দেখতে পড়ছি। অপরূপ রূপের মাধুরী দর্শনে মোহিত দুই নয়ন, খুলে দাও দ্বার নৈসর্গিক সৌন্দর্যের নীরবতায় ভরে যাক প্রাণ। স্বর্গীয় আবায় রঞ্জিত সবাই মন করে আনচান। শাপলা বিলের শাপলা বাসা ফুরায় না যার ভালোবাসা, মাদার টিলায় নাই যে মাটি, শাপলা করছে মনকে খাটি। আছে সে বিল করতি মারি, খুঁজতে হবে রৌমারি। জেলের জালে ধীরত মাছ উঠছে নিয়ে তিলে, মাছের আশায় জেলে ভাইয়া ঘুরছে বিলে বিলে। কানে তার শাপলা ফুল, গলায় শাপলার মালা, বলছে সবে এবার থামো, ডাকছে তোমার খালা। আত্মভাবনা আসবে বেশে শাপলা বিলের রগে, নিপুণ হাতে গড়া সে বিল পাগল করার আসে। আসলে পরে বসবে সবে আশেপাশে, জলরাশির বাষ্পের যুদ্ধ নাই বা হবে। আগুন ঢালা সূর্যের ঘর্মাক্ত আর ক্লান্তি নাই বা থাকুক, আসবে মনে শান্তি, দূর হবে ক্লান্তি। জুড়াবে সে তাই মনের আগুন, প্রেমিক প্রেমিকার দল নৌকায় ভেসে করে কোলাহল। শিশু কাঁদছে ফুল ছিঁড়ে দাও, গর্ব পুষ্প মাল্য, প্রেমিক প্রেমিকা বলছে হেসে
আসবো আবার আগামী করল। অসংখ্য ধন্যবাদ। দর্শক, মুক্তাঞ্চল টিভির পেজ থেকে এই মুহূর্তে যারা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আবার বলি, আমাদের স্টুডিওতে যে কবি ভাই রয়েছেন তিনি সুদূর পটুয়াখালী থেকে রৌমারীতে এসেছেন। দর্শক, আমরা শুধু পটুয়াখালী নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি, সাহিত্যিক এবং গুণীজনদেরকে নিয়ে আমরা আমাদের মুক্তাঞ্চল টিভির স্টুডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। আপনাদের একটু ভালোবাসা চাই। আপনারা যদি একটু বিন্দু পরিমাণ আপনাদের এই অনুষ্ঠানগুলো যদি ভালো লেগে থাকে, আমাদের পেজটি শেয়ার করবেন এবং লাইক এবং ফলোয়ার দিবেন। আসলে এই যে আপনার কবিতা কারা বেশি শোনেন এবং তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আমার কবিতাগুলি বেশি শোনে ছাত্ররা। এর এর পিছনের একটি কারণ হইলো, আমি বই প্রকাশ করার পর আমি কোনো বই বিক্রি করিনি। বইগুলি বিভিন্ন স্কুল কলেজে বিনামূল্যে বিতরণ করা। স্কুলের লাইব্রেরিতে গেলে, নামি দামি স্কুলে আমার বই পাওয়া যায়। বিশেষ করে যে সমস্ত এলাকায় আমার বেশি আনাগোনা, আমার নিজ জেলা পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর এবং ঢাকার বেশি স্কুল কলেজে সবচেয়ে বেশি থাকে ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা। তো আমার তাদের উদ্দেশ্যে বলা সেটা হলো এই: মাদককে না বলবো, মোবাইলে গেমস পরিহার করে নিয়মিত পড়াশোনার মাঝে স্বপ্ন দেখব, মানুষের মতো মানুষ হব। আমি না হব আমার, আমি হব সবার। অন্যদের বলবো, বিপদে আপদে মানবতার হাতখানা বাড়িয়ে দিন, মানবতার পাশে থাকি, দুঃখী আর্তপীড়িতদের সেবায় এগিয়ে আসি। দর্শক, অবশ্যই আমরাও বলবো, মাদককে না বলুন, মাদক থেকে দূরে রাখুন। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, পড়াশোনা করছে কিনা, অবশ্যই অভিভাবক হিসেবে আপনারা একটু খোঁজ খবর রাখবেন। বাংলাদেশে যে ভয়াল সৃষ্টি হয়েছে, লুকায়িত ভাবে ছাত্ররা বিভিন্ন নেশায় যুক্ত হচ্ছে পরিবারের অবহেলার কারণে। আপনাদের প্রতি আমাদের এই ভিডিও লাইভের অনুষ্ঠান, মুক্তাঞ্চল টিভির লাইভ অনুষ্ঠান থেকে আপনাদেরকে বলতে চাই, একটু সচেতন হন এবং আপনারা আপনাদের সন্তানদের প্রতি একটু খেয়াল রাখবেন। আমরা অনেক দর্শক আমাদেরকে একটু অনুরোধ করেছেন কমেন্টস করে। একজন দর্শক ভাই অনুরোধ করেছেন যে কবির মুখে একটি দেশাত্মবোধক গান শুনতে চাই। আসলে কি সম্ভব হবে কিনা? আসলে আমি তো গান চর্চা করি না, তবে এই গানটা যদি নাও হয়, যে কোনো এক লাইন দুই লাইন যদি দর্শক যারা আমাদেরকে ভালোবেসে আমাদের এই লাইভটি দেখছেন, তাদের জন্য যদি এক লাইন হলেও গাওয়া যায়। বিব্রতকর অবস্থা, চেষ্টা করছি। জি জি। আমার মাকে আমি বেশি ভালোবাসি। আমি না, শুধু বাংলার প্রতিটি সন্তান তার মাকে ভালোবাসেন। মাকে নিয়ে আমি দুই একটা লাইন বলার চেষ্টা করছি। মায় আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। মায় আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। জনমেরই মত সদ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা, সকলি ফুরায় যায় মা। মায় আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। এ পৃথিবীতে কেউ তো ভালোবাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। যেথায় আছে শুধুই ভালোবাসাবাসি, সেথায় চলে যেতে চাই মন। আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের অনুরোধে আমরা কিছু হলো গান আপনাদের শোনানোর চেষ্টা করেছি।
দর্শক, আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের সহযোগিতায়, আপনাদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা আগামীর দিকে এগিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের ভালোবাসা চাই। এখন আসলে এই সময়ে আসলে বাংলাদেশ সরকারের কাছে আপনার